ফরিদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার, সীমান্ত পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের, অস্বীকার বিজিবির। মাদকটা ঢোকে ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে সাগর পথে ইতালি যাওয়ার পথে 13 নভেম্বর মৃত্যু হয় 2 বাংলাদেশের, নিখোঁজ 6। গোপালগঞ্জে পরিবারের শোক, দালালদের দৌরাত্ম্য রোধে নেই প্রশাসনের উদ্যোগ। ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুরের ভাঙার সুয়াদি স্ট্যান্ডে বাস চাপায় নিহত হয় সাদিয়া নামের এক কলেজ ছাত্রী। এলাকাবাসী জানায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাদিয়া। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাদিয়ার। পরে ঢাকা খুলনা মহাসড়কে 1 ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ভাঙচুর করা হয় 5টি বাস। এতে 20 কিলোমিটার যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে গতরাতে মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায় শহরের পুরান বাজার পোস্ট অফিস এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী জুয়েল চৌধুরীর স্কুল পড়ুয়া ছেলে সাদমান চৌধুরী তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। পরে শিবচর উপজেলার শেখপুর ব্রিজের কাছে এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাদের প্রাইভেট কারটি। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজের কাছে 2 জনকে চাপা দেয় প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিয়া কাজী নামের এক শিশু। আরেক শিশু মিম আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পর পালিয়ে যায় সাদমান সহ তার বন্ধুরা। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রাইভেট কারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। শারীরিক নানা জটিলতায় গেল 3 দিন ধরে সিসিইউতে চলছে তাঁর চিকিৎসা। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দল মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা রোগে আক্রান্ত 80 বছর বয়সী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণ চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাঁদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। লালমনিরহাটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে এই কর্মসূচির আয়োজন করেন নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের দলের মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেওয়া যাবে, এমনটাই বলছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ভোলায় এক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবস্থান উন্নতির জন্য কাজ করছে সরকার। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টাও চলছে। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে।
ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হচ্ছে বেশিরভাগ নাশকতা। বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটকের পাশাপাশি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করছে র্যাব ও পুলিশ। তাদের দাবি সীমান্ত পথেই ঢুকছে অবৈধ এসব অস্ত্র। বাকবিতণ্ডা কিংবা আধিপত্য বিস্তার, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া এখন নিত্যদিনের চিত্র। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের কান্দিপাড়া এলাকায় এক পক্ষের হামলায় গুলিবিদ্ধ হন ৩ জন। সে রাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সাদ্দাম হোসেন নামের এক যুবককে। স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করা হয় সাদ্দামকে। দুইটা ছেলেরে বেশি মারছে, ওই দুইটা ছেলে যদি মরা জায়গায় এটার কাউন্টার দেওয়ার জন্য আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে। কে মারছে, কে কি করছে এখন আল্লাহ জানে। হসপিটালে নিবে এরকম কোনো মানুষ নাই। এর আগে পারিবারিক বিরোধের জেরে গত 23 নভেম্বর শহরের একটি ফার্মেসিতে যান স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানিকে হুমকি দেন ওই নারী। গত 1 মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলায় নাশকতা হয়েছে অন্তত 4টি, যেখানে প্রাণ হারিয়েছেন 3 জন, আহতও বেশ কয়েকজন। কিছুদিনের মধ্যে দেখা গেছে অস্ত্রের জঞ্জনানি উঠতেছে এবং বিশেষ করে অত্যাধুনিক পিস্তল এবং বিভিন্ন শর্টগান সহ এগুলো ব্যবহার হইতেছে। বিশেষ গুলি করে মারছে দিকে গুলিটা করছে না, সারাটা ভাঙে গিয়ে আমাকে মোবাইল দিছে। কোনো সময় করবে না গ্রামে যে পিস্তল আইব বা গুলি আইব, এটা কোনো সম্ভব ভাবছি না। এসব ঘটনার পর যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক সহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। তাদের দাবি, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকছে এসব অস্ত্র। কমন একটা দেখা যাচ্ছে যে তাদের জিজ্ঞেস করলে তারা একটা কথা বলে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, বাট সে নাকি বর্ডার থেকে নিয়ে আসছে। বর্ডারিং এরিয়া থেকে যেই অঞ্চল দিয়ে আপনার গাঁজাটা ঢোকে, মাদকটা ঢোকে, ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। যদিও এসব দাবি অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি, সীমান্ত এলাকায় নজরদারির পাশাপাশি টহল কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজবাড়ী 2 আসনে নির্বাচন নিয়ে উত্তেজনার পারতুঙ্গে 3 উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। মাঠ গোছাচ্ছেন একাধিক নেতা, যা নিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। শরিকদের সাথে আসন বাটোয়ারার গুঞ্জনের সুযোগে প্রচারণা চালাচ্ছেন এনডিএম-এর মহাসচিব। প্রার্থী ঘোষণা না হয় এখনও নীরব ভূমিকায় এনসিপি, তবে সক্রিয় জামায়াত প্রার্থী। পদ্মা ও গড়াই নদী বেষ্টিত রাজবাড়ী 2 আসন, পাংশা, বালিয়াকান্দি ও কালোখালী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে রয়েছে 24টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা। দীর্ঘ সময় নৌকার দখলে থাকার পর এখন আসনটি নিজেদের করতে চায় সবকটি দলই। বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করলেও মাঠ গোছাচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। যদিও এতে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর অনুসারীদের সাথে। সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী 2তেও আমাদের দলের পক্ষ থেকে ধানের শীষ দিয়ে দল যাকে যোগ্য মনে করবেন এখানে পাঠালে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ। এখনো আমরা আশা করি যে প্রার্থী হবেন, তবে যদি শারীরিক কারণে না পারেন সে বিষয়টি আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে এই আসনটি জোটের সাথে ভাগাভাগি করা হবে। নিজেকে জোটের প্রার্থী দাবি করে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিন, যা নিয়ে বিএনপির তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে। নেতারাও বলছেন শরিকদের জন্য ছেড়ে দিলে এই আসনে জয় মিলবে না। যদি এই দলীয় প্রার্থীকে বাদ দিয়ে জোটের প্রার্থীকে দেওয়া হয় তাহলে সেটা আমরা একবারই হারাবো। এই আসনে বিএনপি ব্যতীত জোট থেকে কোনো মতো অবস্থায় এই আসনে মনোনয়ন দেওয়া হয়, আমি শতভাগ আশাবাদী আমরা এই সিটটা হারাবো। ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থী অন্য কোনো মার্কা বা প্রতীক নিয়ে আসলে
সেই প্রতীকের এখান থেকে নমিনেশন পেলেই উনি নির্বাচিত হবেন এমন সম্ভাবনা খুব কম। এদিকে এনডিএম এর মহাসচিব বলেন, জোটের প্রতিশ্রুতিতেই দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আছেন তারা। অন্যদিকে জামাত প্রার্থীর দাবি, তিনি বিগত 17 বছর গোপনে সক্রিয় ছিলেন, তাই জয়ের ব্যাপারেও শতভাগ আশা রাখেন। প্রত্যেকেই তার এলাকায় প্রচারণা চালাচ্ছেন, কেউ 31 দফার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড। যখন দল থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়ে যাবে, আমরা আশা করি এবং এটা আমাদের প্রত্যাশা, বিএনপির সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে থেকে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবে। নিম্ন শ্রেণীর অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সা শ্রমিক, আপনি যা জিজ্ঞাসা করবেন ভোট দেবেন কোথায়, আমাদের ওই নৌকা ধানের শীষ দেখা শেষ, দাঁড়িপাল্লার তারা ওপেনেই বলতেছে পাংশার 80% রিক্সা, তারও বেশি, যে আমরা এবার ভোট দেবো দাঁড়িপাল্লায়। দলীয় কোন্দল বা রাজনৈতিক প্রতিহিংসা নয়, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চায় সাধারণ মানুষ। সুস্থ নির্বাচন চাই, আগের মতন যেন হরিজরে না হয়। একটা ভালো প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের মতো গরিব মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা চাই যেন একজন যোগ্য, সৎ, নিষ্ঠুরবান মানুষকে যেন এই 2 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। রাজবাড়ী 2 আসনে মোট ভোটার 5,35,169 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মারা গেছেন গোপালগঞ্জের মকসুদপুরের উপজেলার 2 জন। একই ঘটনায় নিখোঁজ উপজেলার আরও 6 যুবক। কিছুদিন পরপরই শোনা যায় এমন মৃত্যুর খবর। তবু দালালদের প্রলোভনে অর্থের বিনিময়ে জীবন বাজি রাখেন অনেকেই। এ নিয়ে প্রশাসনেরও বিশেষ কোনো পদক্ষেপ নেই। একের পর এক মৃত্যু, আহাজারি, তবুও থামছে না অবৈধ পথে বিদেশ যাত্রা। সচ্ছল জীবনের আশা আর দালালদের বেপরোয়া ব্যবসা। অনিশ্চিত জীবনের হাতছানিতে নিখোঁজ কত শত মানুষ। ইতালি যাওয়ার আশায় দালালের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন গোপালগঞ্জের লখন্ডা গ্রামের এনামুল শেখ। পরিবারের অভিযোগ, দালালকে 21 লাখ টাকা দিয়েছিলেন তিনি। সাথে ছিলেন একই উপজেলার আরও 7 তরুণ। প্রত্যেকের কাছ থেকেই টাকা নিয়েছিল দালালরা। কথা ছিল লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাবেন। তবে মাঝপথে লিবিয়ার আলখুমস উপকূলে 26 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যায় দালালদের 2টি নৌকা। গত 13 নভেম্বর উদ্ধার হয় 4 জনের মরদেহ। এর মধ্যে এনামুল শেখ এবং আনিস শেখের মৃত্যুর খবর পরিবারের কাছে নিশ্চিত করেছে দালালরা। এরপর থেকেই পরিবারে চলছে আহাজারি। তারা তো বলছে বাবারে দেবা, কিন্তু বাবা সাগরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এমনি দা পুলিশ ধরে নিলি আমরা উদ্ধার করে আনবো। আসলে সাগরে ডুবে মারা গেছে, কেমন খাবো, কার কাছে যাবো? কোনো খবর পাইনি, দালালের কাছেও পাইতেছি না, দালালরাও পাইতেছে না, ইও পাইতেছে। এখনো খোঁজ মেলেনি পশ্চিম লখন্ডা গ্রামের ইব্রাহিম শেখ, আবুল শেখ, দুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং কাশালিয়া ইউনিয়নের নিয়াজ মিনার। পরিবারের দাবি, অনিশ্চিত সমুদ্র যাত্রার ভয়াবহতা না জেনেই পা বাড়িয়েছিলেন এনামুল সহ 8 জন। স্বজনদের মরদেহ ফেরানোর আকুতি আর দালাল চক্রের শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। একবার ফিরেই গেল, আরে ভাই রে, কিছু কইয়া গেলি না রে ভাই। তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, 2টা হাত ভেঙে গেছে, এখন সে হসপিটালে ভর্তি আছে। যদি বাইসে থাকে তা তো ভালো, আল মারা যায় আমরা যদি আল্লাহ সরকারের কাছে দাবি করে দেন আমাদের লাশটা তো আমরা সুন্দরভাবে পাই। হয়তো একজনের ছেলে গেছে, যাওয়ার পরে সে ভালো টাকা ইনকাম করে পাঠাইতেছে, এই জন্য অন্য যে ছেলেরা আছে তারা বলতেছে যে বাপের কাছে জামাইকে ইউরোপে পাঠাও। এই জন্য এই ঝুঁকি নিয়ে দালালদের চক্রটাই আমাদের এখানে বেশি। নিখোঁজদের সন্ধানে দূতাবাসের সাথে যোগাযোগ করছে স্থানীয় প্রশাসন। আমাদেরকে চোখকে ফাঁকি দিয়ে যদি আপনারা কোনো দালাল ধরেন, ঠিক আছে, দালাল যে কে এটা আইডেন্টিফাই করতে কিন্তু আপনাদের স্থানীয় প্রতিনিধি লাগে। আমরা সবসময় সচেতন করি, অর্থাৎ আমাদের যে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে যাচ্ছি, কিন্তু আসলে কিছু মানুষ লোভে পড়ে হোক বা যাই হোক দালালের মাধ্যমে চলে যায়। দেশের বিভিন্ন জেলায় আদম ব্যবসা চালিয়ে যাচ্ছে দালালরা, যার বেশিরভাগই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নেত্রকোনার কলমাকান্দায় হয়ে গেল গারো সম্প্রদায়ের 2 দিনব্যাপী নবান্ন উৎসব ওয়ান গালা। শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা আর নতুন ফসলের প্রাচুর্যের আশীর্বাদ নিয়ে
এই আয়োজন করে সম্প্রদায়টি। উপজেলার 5 গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির উদ্যোগে হয় জমকালো অনুষ্ঠান। সহকর্মী কামাল হোসেনের পাঠানো ছবিতে দেখে নেই উৎসবের খণ্ডচিত্র। পুরাতন বন্ধু বান্ধবরা আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং আমাদের ভালো লাগে। আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করি এবং আনন্দ করি, মিলন মেলা। সবার সাথে কথা হচ্ছে, অনেকদিন পরে দেখা হওয়ার সবার কি দেখলাম উচ্ছ্বসিত আনন্দিত। সামনে থাকা যাবে না। মূলত ওয়ানগালা হয় যে ফসল তোলার পরে যে সৃষ্টিকর্তা আমাদের ফসল দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাতে। সাংস্কৃতিক উৎকর্ষতা এবং বিকশিত করার জন্য যা যা প্রয়োজন আমরা আগামী দিনে সেই ব্যবস্থা নিব। আমি মুগ্ধ হয়েছি এবং এটা খুব আনন্দের ঘটনা যে গারো সম্প্রদায় তাদের নিজেদের যে কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে।